হাই ভোল্টেজ মডেল 31 আজকে আলোচনা হবে আপনাদের সাথে হাই ভোল্টেজ মডেল 31। আমরা এই হাই ভোল্টেজ সিরিজে মোট 40টি ক্লাস নেওয়ার চেষ্টা করব। 40টির মধ্যে আজকে চলছে 31। প্রত্যেকটা মডেলে আমরা 20টা করে কোশ্চেন সলিউশন করি। আজকেও ইনশাআল্লাহ আমরা 20 কোশ্চেন সলভ করার চেষ্টা করব। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার, রাইটার, এক্সপার্ট ইংলিশ। এই এক্সপার্ট ইংলিশ থেকেই কিন্তু আমাদের হাই ভোল্টেজের সবগুলো কোশ্চেন সংগ্রহ করা, ঠিক আছে। ছোট হুজুরানির হুজুর, ওয়াও, দারুণ বক্তব্য, দারুণ নাম। চলে আসেন আজকের হাই ভোল্টেজের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন 1 নাম্বারটা প্রথমে আপনারা চেষ্টা করবেন সলভ করার জন্য, যদি না পারেন দেন আমি আসি বিশ্লেষণ নিয়ে। সো বলেন 1 নম্বরের অ্যান্সারটা কি হবে? 1 নম্বরের অ্যান্সারটা কি হবে? খুব ঝটপট বলে দেওয়ার চেষ্টা করতে হবে। 1 নম্বর সাদ্দাম বলেন, give somebody a piece of your mind means, এই বাক্যটা বা এই প্রবাদটার অর্থ কি? ঠিক আছে, মনির সুজন, সাফাউল মনির সুজন, আমাকে নাকি আজকে সুন্দর লাগছে। আমি এমনিতেই সুন্দর, স্মার্ট, যাই বলেন সব কিছুই, কি যেন আল্লাহ আমার মধ্যে এমন কিছু একটা রাখছে যে কারণে নাকি আমার প্রতি মানুষের আসক্ততা বেশি, মানে বিপরীত লিঙ্গের আসক্ততা একটু বেশি। তো আমি নিজে একটু সাবধান থাকি, তারপরেও মাঝে মধ্যে হয় না আর কি। মনিরুজ্জামান, 1-এর আনসার হচ্ছে এ নাম্বার। ওকে, আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এ নাম্বার কেন? এ নাম্বার অ্যান্সারটা হলো, বাংলাটা কি? গিভ সামবডি, কাউকে দিবে, এ পিচ অফ ইউর মাইন্ড, তোমার এক টুকরো মন। তো প্রবাদটার মধ্যে একটা সমস্যা আছে। প্রবাদটা দেখে বা ইডিয়মসটা দেখে মনে হতে পারে যে এইটা একটা পজিটিভ সাইন, মনে হতে পারে পজিটিভ, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এইটা কোনো পজিটিভ টার্মস না। এইটা কোনো পজিটিভ টার্মস না। খুবই দুঃখের বিষয় হলো সত্য যে এটা কোনো পজিটিভ টার্মস না। কেন পজিটিভ টার্মস না? এটা আসলে একটা নেগেটিভ থিঙ্কিং দিচ্ছে, নেগেটিভ অর্থ দিচ্ছে। নেগেটিভ অর্থ, টেল সামওয়ান, কাউকে বলবা যে ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম, তুমি তাদের সাথে খুবই রাগান্বিত। এই কথাটার বাংলা কিন্তু দেখতে যেমন তার বিপরীত। খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ কিন্তু এটা ছিল, ঠিক আছে। গিভ সামবডি মেন্টাল পিচ, এই যে দেখেন মোহাম্মদ তারিকুল ইসলাম অলরেডি ভুল উত্তর দিয়ে ফেলেছেন। হ্যাঁ, অলরেডি ভুল উত্তর দিয়ে ফেলেছেন। মনে হবে যে মনে এক টুকরো মন কাউকে দিয়ে দেওয়া, এর মানে সেটা মনে হয় শান্তি দেওয়া, আসলে না। এই ফ্রেজটা একটু বিপরীত সেন্স। টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি উইন্ডেড, তুমি তাদের সাথে কি বিরক্তি বা রাগান্বিত, এইরকম অর্থে অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। ওকে, আশা করি ভবিষ্যতে আর ভুল হবে না। যা ভাবছেন এটা তার বিপরীত। 2 নাম্বার, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। চলছে হাই ভোল্টেজ মডেল 31 এর বিশ্লেষণ। মোট 20টি প্রশ্ন, দেখা যাক কার কয়টা প্রশ্নের উত্তর হয়। এই হাই ভোল্টেজগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় এইখান থেকে কমন পড়ার সম্ভাবনা থাকবে। সাদ্দাম, সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন এবং কমেন্টে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করবেন। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এই কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে 37তম বিসিএস এর একটা প্রশ্ন এটা। উইথ অল সিনসিয়ারিটি মানে কি? সিনসিয়ারিটি মানে সতর্কতা বা সাবধানতা, যেটাই বলেন, সাবধানতা বা সতর্কতা। তো অল সিনসিয়ারিটি মানে সকল সিনসিয়ারিটি বা সাবধানতার সাথে। হি ওয়ার্কড মানে সে কাজ করলো, সে কাজ করলো। ওকে, ভালো কথা। তো এইটা হচ্ছে কাজ করলো, ওয়ার্কড। সো এই ওয়ার্ক শব্দটা হলো পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স যাই হোক, এটাকে আপনি প্রশ্ন করেন যে হাউ হি ওয়ার্কড, কিভাবে সে কাজ করলো। হাউ দ্বারা প্রশ্ন করে যে উত্তর সেটা হলো অ্যাডভার্ব অফ, বাক্যের সেন্টেন্সের অ্যাডভার্ব। সো এইখানে বলতে চাইছি এটা কি? এটা কি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ নাকি অ্যাডভার্ব ফ্রেজ? খুবই সহজ, 2-এর অ্যান্সারটা ডি নাম্বার, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। মলয় দাস, মেহেদি, একে আজাদ, অনেকে অ্যান্সার করেছেন। আজাদ বি বলেছেন, বি হবে না, এটা হবে অ্যাডভার্ব। কেন? কারণ এটা ভার্বকে মডিফাই করেছে। মেইন ভার্বকে মডিফাই করলে সেটা করতে হয় অ্যাডভার্ব। ওকে, 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নাম্বার, গণতে থাকেন কার কয়টা হচ্ছে। হাই ভোল্টেজ মডেল একটু হার্ড আছে, আজকের কোশ্চেনটা একটু কঠিন আছে, তবে ভয় নাই, দেখেন কতটুকু আপনার ব্রেনের মধ্যে কাজ করে। ফারজানা, সাফাউল মনির সুজন। 3 নাম্বার, হি অ্যাড্রেসড মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম গুড মর্নিং, এটাকে কি করতে বলছে? বলেছে বাক্যটাকে ইনডিরেক্ট করতে।
তার মানে ডিরেক্ট ন্যারেশনে আছে, এটাকে ইনডিরেক্ট করতে হবে। ডিরেক্ট ন্যারেশন থেকে এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে তৈরি করতে হবে। বলেন। বলছে গুড মর্নিং, তো এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে আছে। তো আপনারা আগে অ্যান্সার করেন, দেন আমি বলতেছি। আগে আপনারা অ্যান্সার করেন। ফারজানা বলছেন 3-এর বি নাম্বার, বাশার বলছেন 3-এর বি নাম্বার। এক্স্যাক্টলি 3-এর বি হবে অ্যান্সার। হি সেড, সে বলল গুড মর্নিং মিস্টার রহমান। তার মানে এই সেন্টেন্সটাতে যদি কোনো সেন্টেন্সে আপনারা এরকম গুড মর্নিং বা গুড ইভিনিং এরকমভাবে কোনো পান, ফ্রেজাল পান, তাহলে এটা হচ্ছে কারো প্রতি উইশ করা বোঝায়। উইশ করা বলতে কি বোঝায়? উইশ মানে হচ্ছে কারো মঙ্গল কামনা বোঝায়। তখন এরকম অ্যাড্রেস টানবেন, হি অ্যাড্রেসড, সে অ্যাড্রেস করলো, মানে কাকে অভিবাদন করলো? মিস্টার রহমানকে। হি অ্যাড্রেসড মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম, এবং তাকে উইশ করলো গুড মর্নিং, শুভ সকাল। সো 3-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। 3-এর অ্যান্সার বি নাম্বার সঠিক। নেক্সট 4 নম্বর প্রশ্ন। 4, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ধনীরা সবসময় সুখী বা সুখী হয় না। মাইন্ড ইট, এই বাংলাটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, এটা আপনাদের আলোচনার সুবিধার্থে দিয়েছি। রিতা আক্তার, মনিরুজ্জামান মনির, বলেন 4 নম্বর কি হবে? সবাই বলেন 4। ধনীরা সবসময় সুখী নয় বা ধনীরা সবসময় সুখী হয় না, এটা কি হবে? 4 নম্বর প্রশ্নটা, ধনীরা সবসময় সুখী হয় না, কি হবে? ধনীরা সবসময় সুখী হয় না, কি হবে এটার অ্যান্সার? দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ, ও আচ্ছা, এটা পারবেন মনে হয় আপনারা। 4-এর অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। দ্য রিচ আর হবে, কেন আর হবে? কারণ রিচ হচ্ছে অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভের সামনে দি দিলে সেই অ্যাডজেটিভটা প্লুরাল হয়ে যায়। অ্যাডজেটিভের সামনে দি দিলে সেই অ্যাডজেটিভটা প্লুরাল হয়ে যায়, আর তখন এই প্লুরাল নাউন হয়ে যায়। অ্যাডজেটিভ তো থাকে না তখন এটা হয়ে যায় নাউন। তো এই কারণে প্লুরাল নাউন ভার্ব হবে আর। তাহলে দ্য রিচ কথাটার বাংলা হচ্ছে ধনীরা। দ্য রিচ কথাটার বাংলা হচ্ছে ধনীরা। তো ধনীরা আর নট অলওয়েজ হ্যাপি, সবসময় সুখী নয়। ক্লিয়ার? সো 5-এর অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। ওকে, 4 নাম্বার গেল। 5, কোন বাক্যটি শুদ্ধ? আজকে কিন্তু বেশিরভাগ কোশ্চেনই কারেকশন রিলেটেড কোশ্চেন, কারণ এই ধরনের কোশ্চেনগুলো প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য পরীক্ষাতে ব্যাপক পরিমাণে আসে। সাদ্দাম, দা রিচ প্লুরাল। ওকে, সুজন ভাই 4-এর ডি। 5 বলেন। 5, কোশ্চেন নাম্বার 5 বলি আমরা। 5, মুন্সিগঞ্জ থেকে আছেন শাহিন কাজী। 5 নম্বর হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ? 5 নাম্বার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি। ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি। ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি। আগুন এবং পানি একসাথে মিলে না, তাই তো? তার মানে এটা হচ্ছে দুই মেরুর দুইজন কখনো এক হতে পারে না। সো এটা অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ফায়ার অ্যান্ড ওয়াটার ডোন্ট এগ্রি। ফায়ার অ্যান্ড ওয়াটার ডোন্ট এগ্রি। আর বাকিগুলো কেন ভুল? ব্রেড অ্যান্ড বাটার, এটার বাংলা হচ্ছে জীবিকা নির্বাহ। জীবিকা নির্বাহ, এইটা একটা ফ্রেজ যেটা সিঙ্গুলার, এর সাথে আর হবে না, এই আর এ ভুল আছে, ইজ হতো। জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি, এখানকার সাবজেক্ট হলো জাস্টিস, তো জাস্টিসের সাথে অ্যালাউ হয় না, এখানে একটা এস হওয়ার দরকার ছিল। হি অ্যান্ড মি আর প্লেয়িং, মনে রাখতে হবে সাবজেক্টের পজিশনে এই মি হবে না, সাবজেক্টের পজিশনে আই হতে পারে, এবং এরপরে এটা আর ঠিক আছে, কোনো সমস্যা ছিল না। তাহলে বি সি ডি 3টা অপশন কেন ভুল বুঝতে পারছি সবাই, শুধু এই নাম্বারটাই সঠিক। ওকে ওকে, নেক্সট দেখেন, নিজেকে যাচাই করার জন্য একজন আমাদের লাইভ ক্লাসে লিঙ্ক দিছে, ভালো করছে, যদি আপনারা সম্ভব হয় গিয়ে যাচাই করেন। যদিও আমি চিনি না, আসলে এডুকেশনের ক্ষেত্রে সব উন্মুক্ত, কেউ যদি মনে করে যে আমার কমেন্টের লিঙ্কে এসে লিঙ্ক দিয়ে সে তার প্রচার করবে, কোনো সমস্যা নাই ভাই, পড়াশোনা করালেই হলো। হ্যাঁ, 6 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ?
কোন বাক্যটি শুদ্ধ? She resembled to her mother. I was not at my home. I could not but shed tears. He raised at Sylhet. আচ্ছা, এই যে ভালো লাগলে দ্রুত শেয়ার, ফার্স্ট শেয়ার করবেন। বলেন তো এখানে কোনটা শুদ্ধ হবে? এই বাক্যটার মধ্যে শুদ্ধ কোনটা? এই চারটার মধ্যে কোনটা শুদ্ধ, কেন শুদ্ধ? কোনটা শুদ্ধ, কেন শুদ্ধ? বলছে she resembles to her mother. I was not at my home. I couldn't but shed tears. He reached at Sylhet. এই যে রিস্টের সাথে স্লেট বসবে না, অ্যাট বসবে না, কারণ রিচ, রিজেম্বল এই শব্দগুলোর সাথে প্রিপোজিশন নেহি হোঙ্গে, মানে এদের সাথে আপনি প্রিপোজিশন দিতে পারবেন না। দিতে পারবেন, দিলে ভুল হবে, দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাকি থাকলো এই দুটোর মধ্যে ভুল কোথায়? আই ওয়াজ নট অ্যাট মাই হোম, যখন সাবজেক্ট আই আছে তখন এখানে মাই দেওয়াটা এটা রিডান্ডেন্সি, তো রিডান্ডেন্সি প্রবলেম করা যাবে না। আর বাকি সি নাম্বারটা সঠিক, কারণ কুড নট বাট এরপরে ভি1 বসে, শেড ভি1 হিসাবেই আছে, ভার্বের বেস ফর্ম। সো অ্যান্সারটা হচ্ছে 6-এর সি নাম্বার। চলছে হাই ভোল্টেজ মডেল ডিসকাশন। ফারজানা ভুল করেছিলেন বি নাম্বার, আজাদ ভুল করেছিলেন ডি নাম্বার বলেছিলেন। সো আশা করি এখান থেকে কয়েকটা জিনিস লার্নিং মনে থাকবে। রিস্টের সাথে অ্যাড হয় না, রিজেম্বলের সাথে টু হয় না, সোজা কথা এই দুটো ভার্বের সাথে এস কোনো প্রেপোজিশন হয় না। আর এইটা আই এবং মাই রিডান্ডেন্সি হিসাবে কাজ করছে, এই জন্য আমরা রিডান্ডেন্ট বা বাহুল্য দোষে এটাকে নিব না, এই কারণে একটা অ্যান্সার সি নাম্বার। আসেন পরের প্রশ্নে যাই। 7, আবারও কারেকশন রিলেটেড কোশ্চেন। আজকে কেন কারেকশন বেশি দিয়েছি বলেন? কারণ হচ্ছে অনেকে হাই ভোল্টেজের যে প্রথম দিকের ধাপগুলোতে ছিলেন, জানেন কি না প্রথম দিকে অনেক সহজ কোশ্চেন ছিল। আস্তে আস্তে এই হাই ভোল্টেজ যে বাকি 10টা আছে, আজকে 31 চলছে, 40 পর্যন্ত আর 9টা আছে, সবগুলো একটু কঠিন প্রশ্ন হবে, ভয় পাবেন না, কারণ 1 থেকে 31 যারা করছেন এগুলো তাদের কাছে ভালো লাগবে। 7, কোন বাক্যটি শুদ্ধ? প্রচুর প্রাইমারির প্রশ্ন এখান থেকে কমন পাবেন প্রাইমারি নিবন্ধনে। কোন বাক্যটি শুদ্ধ? 7 বলছেন বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। আই প্রেফার ডেথ টু ডিসঅনার। আই প্রেফার, প্রেফারের সাথে টু বসে, মুখস্থ করে ফেলতে হবে। প্রেফার ডট ডট টু বসে, এটাকে বলা হয় হচ্ছে জোড়া মানে এটাকে বলা হয় হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, কো রিলেটিভ কনজাংশন। প্রেফার ডট ডট টু, টু ডট ডট টু, এদার ডট ডট অর, বুঝতেছেন? নেইদার ডট ডট নর। তারপরে আরো আছে বোথ ডট ডট অ্যান্ড, এরকম যতগুলো আছে, এই যে এইগুলোকে বলা হয় জোড়া কনজাংশন। সো এই জোড়া কনজাংশন বা কো রিলেটিভসগুলো আপনাকে মেমোরির মধ্যে রাখতে হবে, এখান থেকে একটা কোশ্চেন চলে আসে। সো প্রেফারের সাথে টু লাগবে, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। জাস্ট এই নিয়মটুকু জানলেই কত সহজে আপনি এরকম প্রচুর প্রশ্ন সলভ করতে পারবেন। নেক্সট 8 নম্বর 9 নম্বর, এই দুটো হচ্ছে ট্রান্সলেশন রিলেটেড কোশ্চেন। এবার দেখি ট্রান্সলেশনে আপনাদের দৌরাত্ম্য কি। এবার ট্রান্সলেশন আপনারা লিখবেন, এই দুইটাই লিখেন, ট্রান্সলেশন দুইটা একটু লিখেন আপনারা, ট্রান্সলেশন দুটো একটু লিখবেন, ট্রান্সলেশন দুইটা লিখবেন। ট্রান্সলেশন দুইটা লিখেন। পিউলি পিঙ্কি, অনেকদিন পরে আপনাকে পেলাম। রাজু আছেন পঞ্চগড় থেকে, ফাইন। ট্রান্সলেশন দুইটা করেন। নয় নাম্বার তো সবাই ভালোই পারেন, আই শ্যাল ফিড ইউ, আই শ্যাল ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো। কিন্তু 9 বললে তো হচ্ছে না, লাগবে হচ্ছে 8 নম্বরটা। সবাই শুধু আগে 9 নম্বর অ্যান্সার করছেন, ভালো। 9 নম্বর সাবজেক্ট হচ্ছে আই, ফাইনাইট ভার্ব হচ্ছে খাওয়াবো,
ফিউচার মানে শ্যাল ফিড খাওয়াবো তোমাকে, ইউ বাক্য হয়ে গেছে। ঠিক আছে, এইটা হলো জাপান। জাপান ইজ লোকেটেড, জাপান ইজ লোকেটেড, জাপান ইজ লোকেটেড, জাপান ইজ লোকেটেড, জাপান অবস্থিত। এই অবস্থিত হলো ভার্ব। পূর্ব দিকে আমাদের দেশের, লোকেটেড টু, টু এরপর কি দেবেন, টু দ্য ইস্ট, পূর্ব দিকে, কোন দিকে, টু দ্য ইস্ট, পূর্ব দিকে, কিসের পূর্ব দিকে, আমাদের দেশের, টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, of our country. Japan is located to the east of our country. জাপান আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত, জাপান আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত। ওকে, এই যে লোকেটেড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর বাকিটুকু হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কোথায়, আমাদের দেশের পূর্ব দিকে, এইটুকু হলো অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। এটা হলো সাবজেক্ট আর এইটা হলো ফাইনাইট ভার্ব। বাস, বাক্যের মধ্যে শুধুমাত্র তিনটা উপাদান আছে। আমরা অনেকেই 9 কোড অফ ট্রান্সলেশন বইটার নাম শুনেছি না? ট্রান্সলেশনের জন্য দুর্দান্ত বই 9 কোড অফ ট্রান্সলেশন। এই 9 কোড অফ ট্রান্সলেশন দ্বারা আপনি পৃথিবীর যে কোনো বাক্যের ট্রান্সলেশন করতে পারবেন। সেই 9 কোড অফ ট্রান্সলেশন বইটা আপনারা সংগ্রহ করে ফেলবেন। জাপান আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত, জাপান ইজ লোকেটেড টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি। নেক্সট, কয়টা কোশ্চেন গেল ভাই? 9টা, মোট 20টা কোশ্চেন সমাধান আছে। 10, 1 টাকার ভাঙতি দাও, ভাঙতি, টাকা টুকা ভাঙতি, 1 টাকার আবার ভাঙতি হয় নাকি? ষষ্ঠ নিবন্ধন 2010, তাহলে 10 সালে ওই ঘটনা ছিল, 1 টাকার ভাঙতি দিত। এখন আর 10 সাল নাই, এখন 100 টাকার ভাঙতি চাইবে। ঠিক আছে, স্ট্যান্ড অন দিলে হবে, হবে না কেন? না হওয়ার কিছু নাই। আচ্ছা, 1 টাকার ভাঙতি দাও, এই ভাঙতি কথাটার ইংলিশ হচ্ছে চেঞ্জ। ভাঙতি কথার চেঞ্জ ইংলিশ কি ব্যবহার করবেন? চেঞ্জ। ভাঙতি কথার ইংলিশ হচ্ছে চেঞ্জ বা বিনিময়, চেঞ্জ বা বিনিময় যেটাকে বলতে পারেন। তো এখানে চেঞ্জ তো অনেকগুলোই আছে। গিভ মি 1 টাকা চেঞ্জ, গিভ মি এ চেঞ্জ ফর টাকা, গিভ মি এ টাকা চেঞ্জ, গিভ মি চেঞ্জ ফর এ টাকা। এই যে গিভ মি চেঞ্জ মানে আমাকে ভাঙতি দাও, কি ভাঙতি দেবে? ফর এ টাকা। সো এখানে 1 টাকা, যদি এখানে 100 টাকা হতো তাহলে 100 টাকা লেখা হতো। ঠিক আছে, মনে রাখেন 2025 সালে কিন্তু আর 1 টাকার ভাঙতি চাবেন না। 25 সালে এসে ভাঙতি না চেয়ে একটু অন্য কিছু চাইবে, মানে আরো 1000 টাকার ভাঙতি চাইবে। ফারজানা 10-এর 1 বলছেন, গিভ মি 1 টাকা চেঞ্জ। না, 1 টাকা পরিবর্তন চাই নাই, মানে পরিবর্তন চাইছে কার? 1 টাকার, মানে 1 টাকার। সো 10-এর অ্যান্সারটা হবে 4 নাম্বার, গিভ মি চেঞ্জ ফর এ টাকা। 10 সবাই ক বলতেছেন কেন? আমি কি কোনোভাবে ভুল বলতেছি নাকি? ওকে, তাহলে 10-এর অ্যান্সারটা হচ্ছে 4 নাম্বার, গিভ মি এ চেঞ্জ ফর এ টাকা, মানে 1 টাকা ভাঙতি দাও, 1 টাকার ভাঙতি দাও। 10 নম্বর শেষ। হাই ভোল্টেজের অর্ধেক প্রায় শেষ, আর 10টা প্রশ্ন আসছে। 11 নম্বর, গুজবে কান দেওয়া উচিত নয়। আজকের হাই ভোল্টেজ 31-এ বেশিরভাগ কোশ্চেনই কিন্তু এই ট্রান্সলেশন আর হলো পিন পয়েন্ট রিলেটেড, খুবই গুরুত্বপূর্ণ। বলেন 11 কি হবে? 11 11 নাম্বারটা কি হবে? 11 10-এর এ পড়েছিলেন কিনা সবাই? আচ্ছা, 10-এর এ যদি পড়ে থাকেন
আচ্ছা 11 নাম্বারটা আনসার করেন। 11 অ্যান্সারটা কি হবে? আচ্ছা আচ্ছা, যারা আপনারা 10 নাম্বার কোশ্চেনটা এ বলতেছিলেন তারা 10 নাম্বার কোশ্চেনটা ডি নাম্বারটাই সঠিক নেন, ঠিক আছে? কারণ ডি নাম্বারটাই আসল উত্তর হবে, ডি নাম্বারটা আসল উত্তর হবে। যদি কখনো 10 নাম্বারটা ডি না থাকে তখন আপনারা এ নাম্বারটা আনসার করেন। আমি একটু দেখে নিলাম, সমস্যা নেই। 10-এর আনসারটা হবে এই ডি নাম্বারই আনসার হবে, ডি নাম্বার, ঠিক আছে? টাকা চেঞ্জ, আচ্ছা 1 টাকা আর এ টাকা নিয়ে তো সমস্যা হওয়ার কথা না। চেঞ্জের পরে প্রিপোজিশন নাই এতে। রাইট। আচ্ছা তাহলে 10-এর অ্যান্সারটা আমরা 4 নাম্বারটা নিব, বিনিময় করা অর্থে ফর বসাবো। নেক্সট 11 গুজবে কান দেওয়া উচিত না। এটা ইংলিশ কি ছিল? গুজবে কান দেওয়া উচিত না, এটার ইংলিশ হচ্ছে 3 নাম্বার। গুজবে কান দেওয়া উচিত না। ওয়ান শুড নট গিভ এয়ার টু রুমার। রিমার, এই যে রিমার, এই রিমার মানে হচ্ছে গুজব, রিমার মানে গুজব। সুমিত্রা দেবনাথ। ওয়ান শুড নট গিভ এয়ার টু, একজনের উচিত না গিভ আর টু দেওয়া, রিমার মানে গুজবে কান দেওয়া উচিত না। 11-এর অ্যান্সার হবে হলো সি নাম্বার। 11 অ্যান্সার সি, 11 অ্যান্সার সি। ওকে। 12 হি টুক হার ড্যাশ এ স্পাই। এটা একটা শূন্যস্থান রিলেটেড কোশ্চেন, কি হবে? হি টুক হার ড্যাশ এ স্পাই, সে তাকে গুপ্তচর বা গোয়েন্দা মনে করেছিল। 12 নাম্বার, সে তাকে গুপ্তচর বা গোয়েন্দা মনে করেছিল। 12 অ্যান্সার হবে হি টুক হার ফর, টুক হার ফর, হি টুক হার ফর এ স্পাই, সে তাকে কি হিসাবে নিয়েছিল? গোয়েন্দা হিসাবে নিয়েছিল। হি টুক হার ফর এ স্পাই, এখানে হবে ফর। নেক্সট হাই ভোল্টেজ মডেল চলছে 13 নম্বর প্রশ্ন। হি হ্যাজ গিভেন ড্যাশ স্মোকিং। এই যে এটা হচ্ছে এই এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজালের ব্যবহার, গ্রুপ ভার্ব বা ফ্রেজালের ব্যবহার। হি হ্যাজ গিভেন ড্যাশ স্মোকিং, কি হবে এটা বলেন তো? সৌরভ খান, সাগরিকা, সাদ্দাম, আজাদ। 13 নম্বর হি হ্যাজ গিভেন আপ, গিভ আপ। গিভ আপ মানে হলো পরিত্যাগ করা। হি হ্যাজ গিভ আপ স্মোকিং মানে সে ধূমপান ছেড়ে দিল বা ধূমপান ত্যাগ করলো। গিভ আপ এটা হলো গিভ ফ্রেজাল ভার্ব, সেইটা থেকে আসছে। 14 নাম্বার ফিড দ্য বাচ্চা ড্যাশ মিল্ক। প্রিপোজিশনের ব্যবহার একটু কঠিন কঠিনের মধ্যে পড়বে কিন্তু এগুলো। লামিয়া, লামিয়া। ক্লাসটা শেয়ার করবেন সবাই। আজকে যারা ক্লাসে আছেন, আমি কিন্তু খুব বেশি শেয়ারের কথা বলিনি, তবে আপনাদের উচিত হবে ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করে দেওয়া। ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক, ফিড দ্য বেবি উইথ মিল্ক। এটা হবে এই উইথ, অ্যান্সার হবে ফিড উইথ, কাউকে কোনো কিছু খাওয়ানো। ফিড উইথ মানে কোনো কিছুর দ্বারা আপ্যায়ন করা, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে উইথ। 14-এর অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ক্লিয়ার?
কমেন্ট করেন, দ্রুত শেষ করতে হবে। আমরা 14 পরে চলে যাব 15তে। 15 when we want to mean a government by the richest class we use this term। এই অধ্যায়টার নাম হচ্ছে আপনার সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন, এই অধ্যায়টার নাম হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন আরেকটা নাম হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। এই অধ্যায়ের নাম হলো সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড, মানে এক কথায় প্রকাশ। সো ওয়েন উই ওয়ান্ট টু মিন এ গভর্নমেন্ট, যখন আমরা একটা সরকারকে বোঝাতে চাই বাই দ্য রিচেস্ট ক্লাস, মানে ধনী শ্রেণীর দ্বারা, তখন আমরা এখানে কি ব্যবহার করব? ধনী শ্রেণীর দ্বারা কোনো সরকার, এটাকে আমরা কি ব্যবহার করব? এটাকে কোন তন্ত্র বলা হয়? এটাকে কোন তন্ত্র বলা হয়? 15 নাম্বার। 15 সাবস্টিটিউশন অধ্যায়টা একেবারে সুন্দরভাবে স্পষ্ট করে সাজানো আছে এক্সপার্ট ইংলিশ বইতে। তো সাবস্টিটিউশন অধ্যায়টা সেখান থেকে সবাই পড়ে ফেলবেন, কারণ সাবস্টিটিউশন থেকে কিন্তু এখন প্রচুর সংখ্যক প্রশ্ন হচ্ছে। সো এটাকে বলা হয় অলিগার্সি। অলিগার্সি 15 নাম্বার এ। অলিগার্সি মানে হচ্ছে পুঁজিবাদী আর কি, যারা পুরো সম্পদশালী তাদেরকে বলা হচ্ছে। প্লুটোক্রাসি ধনতন্ত্র, অটোক্রাসি সৌরতন্ত্র, আর হচ্ছে অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি মানে অ্যারিস্টোক্রেসি। তো এ মূলত সবচেয়ে ধনী শ্রেণী সমাজে যারা, তাদেরকে নিয়ে যে সরকারটা গঠিত হয় তাদেরকে, সেটাকে বলা হচ্ছে অলিগার্সি। সেটাকে বলা হচ্ছে অলিগার্সি। অলিগার্সি 16 নাম্বার। 16 বলছে ওয়েস্ট নট ওয়ান্ট নট। ওয়েস্ট নট মানে অপচয় করো না, ওয়ান্ট নট মানে চাওয়া লাগবে না। এর মানে হচ্ছে অপচয় করো না, অভাব হবে না। 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 মলয় দাস 15 এ 16 নম্বর। 16 অপচয় করো না, অভাবও হবে না। অপচয় করো না, অভাবও হবে না। ওয়েস্ট নট লিখে ফেলবেন আপনারা, কমেন্টে লিখে নেবেন, মুখস্থ হয়ে যাবে। ওয়ান্ট নট, ওয়েস্ট নট, ওয়ান্ট নট। অপচয় করো না, অভাব হবে না। 16 অ্যান্সার সি। আর মাত্র 4টা কোশ্চেন আসছে। দ্য পাস্ট ফর্ম অফ রিং। এই যে রিং, রিং শব্দের অর্থ কি? এটা ষষ্ঠ নিবন্ধনে আসা। রিং মানে হলো ভাঁজ, আরেকটা অর্থ হচ্ছে মোচড়। ভাঁজ অথবা মোচড়। 17 নাম্বার পাস্ট ফর্ম অফ রিং। রিং মানে ভাঁজ অথবা মোচড়। রিং মানে কি? ভাঁজ অথবা মোচড়। রিং মানে ভাঁজ বা মোচড়। এইটার পাস্ট ফর্ম চাইছে, মানে 2 নাম্বার ফর্ম, পাস্ট ফর্ম। রিং থেকে 2 নাম্বার ফর্ম কি হবে? রিং রাং। রিং থেকে হবে রাং। রিং রাং। 17 আনসার সি। ফারজানা ঠিক করেছেন। ওকে, এস শাহান। নেক্সট কোশ্চেনে আসি আমরা। 17 পরে 18। জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেইজ হি উইল সি হোয়েন হি ইজ ফিনিশড। আচ্ছা, এটা কি হবে? 18 নাম্বার চলছে হাই ভোল্টেজ মডেল 31 এর আলোচনা। আর মাত্র 2-3টা কোশ্চেন আছে। 18 নাম্বার জাস্ট নাও হি ড্যাশ। জাস্ট নাও আছে সেন্টেন্সে, জাস্ট নাও। জাস্ট নাও থাকলে কি হয়? জাস্ট নাও, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এইটার আনসার হচ্ছে এই যে বি নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট নাও হি হ্যাজ হ্যাড। এই হ্যাডটা হলো এখানে মেইন ভার্ব, আর এই হ্যাজ হলো এখানে অক্সিলারি ভার্ব। ভয় পাওয়ার কোনো কারণ নাই হ্যাজের পরে হ্যাড হয় কিনা। ফারজানা ভুল করেছেন, শুধু হ্যাড হবে না, হ্যাজ হ্যাড হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এই হ্যাডটা অক্সিলারি না, এখানে এই হ্যাডটা নিজেই মেইন ভার্ব। তাহলে জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি হোয়েন হি ইজ ফিনিশড। হোয়েন হি ইজ ফিনিশড। 18 অ্যান্সার হবে বি নাম্বার। 18 অ্যান্সার বি। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাব। 19। হ্যাড আই নন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড।
19 নাম্বার, হ্যাড আই নন ইউ আর ওয়েটিং আউটসাইড। 19, হ্যাড আই নন ইউ আর ওয়েটিং আউটসাইড। কে বলতে পারবেন যে এই প্রশ্নটা কোন অধ্যায় থেকে আসছে? কোন অধ্যায় থেকে আসছে বলেন দেখি, কেউ ধরতে পারছেন কিনা এই কোশ্চেনটা? এই প্রশ্নটা কোন অধ্যায় থেকে এসেছে? 19 নাম্বার। সুলাইমান কন্ডিশনাল থেকে, এক্স্যাক্টলি কন্ডিশনাল থেকে। ফাইন, দারুন দারুন। তার মানে আপনারা ইংরেজি অলরেডি শিখে ফেলেছেন। ব্রেইন তো কাজ করে, অন্তত কোশ্চেন দেখলে যদি কেউ বুঝতে পারে যে এটা অমুক অধ্যায় থেকে এসছে, তাহলে নিঃসন্দেহে সেই প্রশ্নের উত্তরও করতে পারবে। প্রথমত এক ফার্স্ট ভিউতে বুঝতে হবে যে ওই লাইনটা কোন অধ্যায়ের মাধ্যমে সেট আপ দেওয়া। সো হ্যাড আই নন, মূলত সেন্টেন্সটা ছিল এরকম যে ইফ আই হ্যাড নন, থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের পরের অংশ কি হবে? উড কুড মাইট হ্যাভ প্লাস V3। সো উড কুড মাইট হ্যাভ প্লাস V3 মানে ডি নাম্বার অ্যান্সার। উড কুড মাইট হ্যাভ প্লাস V3, ডি নাম্বার অ্যান্সার। কমপ্লিটিং সেন্টেন্স তো আছে, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স বলা যাবে না। কমপ্লিটিং সেন্টেন্স তো অনেক অধ্যায় থেকে তৈরি হতে পারে। স্পেসিফিক হচ্ছে এটা কন্ডিশনাল সেন্টেন্স। সো অ্যান্সারটা হবে 4, 19। এবং আজকের হাই ভোল্টেজ মডেলের কোশ্চেন নাম্বার 20, যেটা হলো লাস্ট কোশ্চেন, প্যাসিভ অফ হু টট ইউ ইংলিশ। কে তোমাকে ইংরেজি শেখালো? কে তোমাকে ইংরেজি শেখালো? এটার প্যাসিভ মুড করতে হবে। এক্সপার্ট ইংলিশ আপনাকে ইংলিশ শেখালো। এছাড়াও আপনি পৃথিবীর অনেক জায়গা থেকে ইংলিশ শিখেছেন, ছোটবেলা থেকে শুরু হয়েছে। আচ্ছা, প্যাসিভ অফ হু টট ইউ ইংলিশ, এটার প্যাসিভ কি করতে হবে? লাস্ট কোশ্চেন, সবাই অ্যান্সার করবেন। আজকের হাই ভোল্টেজ মডেলের কোশ্চেন 20, শেষ কোশ্চেন এটা। আজাদ, মনির, সাদ্দাম, বাশার বলেছেন হচ্ছে 20-এর ডি নাম্বার, সুলাইমান বলেছেন ডি নাম্বার। আচ্ছা, এরপরে মনিরুজ্জামান বলছেন 20-এর এ নাম্বার। হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, এই তিনটের মধ্যে উত্তর হবে। এটা আগে বাদ দিলাম, ঠিক আছে, দিলাম, সমস্যা নাই। আচ্ছা, তারপরে এইগুলোর চেয়ে আগের কথা হলো ভয়েস, মানে আপনি দেখবেন প্রথমে টেন্স। ওই যে টেন্সে TAUGHT, টিচ থেকে এই শব্দটা আসছে থট। টিচ থেকে কি আসছে? থট, TAUGHT, থট। সো এই যে টিচ থেকে থট, এই থট শব্দটা হচ্ছে পাস্ট টেন্স। তো এটাকে প্যাসিভ করলে করতে হবে ওয়াজ অথবা ওয়ারের সাথে V3 অ্যাপ্লাই। তো ওয়াজ ওয়ারের সাথে V3 আছে কোথায়, সেটা হবে অ্যান্সারের দিকে যাবে। ওয়াজ ওয়ার। এখন প্রশ্ন হলো ওয়াজ নেবেন না ওয়ার নেবেন? তারও আগে প্রশ্ন হলো এটা ইন্টারগ্রেটিভ যেহেতু সেন্টেন্স, যেহেতু এই ওয়াজ ওয়ারের মাঝখানে একটা সাবজেক্ট ঢুকে যাবে। সাবজেক্ট ঢুকে যাবে। এই ইউটা অবজেক্ট ছিল, সেটা হবে সাবজেক্টের পজিশনে। তার মানে এই যে দেখেন, ইংলিশটাকে আমরা নেব না, আমরা হচ্ছে ইউটাকে নিলাম। ইউ আগে ইউ হবে না, ইউ এর আগে অক্সিলারি ভার্ব আসবে, এই জন্য এটা ভুল। তো ইউ এর আগে অক্সিলারি আছে এইটা, ওয়ার ইউ থট। দেখছেন, ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট প্লাস V3, থট, ইংলিশ। আর এই ইংলিশটা অবজেক্ট হিসাবে থটের সাথে আমরা বস্তুবাচক অবজেক্টকে নিলাম না, ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করে ব্যবহার করলাম। তার মানে হচ্ছে বাই হোম ওয়ার ইউ থট ইংলিশ। কার দ্বারা তুমি ইংলিশ শিখেছো? বাই হোম ওয়ার ইউ থট ইংলিশ। সো 20-এর অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। 20-এর অ্যান্সার ডি। ওকে, ক্লিয়ার? এই ছিল আজকের আলোচনা আপনাদের সাথে হাই ভোল্টেজ মডেল। এটা একটা বোনাস ছিল, বোনাসটা করলাম না। বোনাসের অ্যান্সারটা অ্যানসিয়াস, বোনাস কোশ্চেন ছিল, লাগবে না বোনাস। সো ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে রাখবেন সবাই সবার মতো করে। আজকের আলোচনা এখানেই শেষ করব। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে এই যে হাই ভোল্টেজ মডেলগুলো করছি, হাই ভোল্টেজ মডেল সামনে আর 9টা মডেল আছে, ইনশাল্লাহ 9টা মডেল শেষ হয়ে গেলে আমাদের হাই ভোল্টেজ সিরিজ শেষ হবে।